আজ আপনি শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী একখানি ছবি, অনলি অন রেডিও মিলন 90.4 FM। লেখকের বিখ্যাত সৃষ্টি মোহনপুরের শ্মশানের প্রথম পর্ব এটি। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। এই গল্পে অভিনয় করেছেন দীপক, সঞ্জয়, রীতি, অপূর্ব এবং সায়ন। নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের একখানি ছবি। আজ আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম আনন্দমোহন সেন। তাকে আমি চিনিও না, চোখেও দেখিনি। খুব সম্ভবত তার মৃত্যু হয়েছে আমার জন্মানোরও আগে। এখন আপনারা জিজ্ঞেস করতেই পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলাম কেমন করে? আগে সেই প্রশ্নের উত্তর দেওয়াই ভালো, নইলে আপনারা হয়তো ভাবতে পারেন যে নিজের মন গড়া কোনো আজগুবি উপকথা বলে আমি খামোখা আপনাদের পিলে চমকে দেওয়ার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, আমিও অস্বীকার করি না এ কথা। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি, তা সত্য বা মিথ্যা বলে একতরফা বিচার করার অধিকারও আমার নেই। বিশ্বাস করা বা না করার সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। যাই হোক, আসল কথায় ফিরি। শঙ্কর বসু ছিলেন অধ্যাপক এবং আমার বন্ধু। তা এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতে কাটানোর জন্য আমাকে তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে এদিকটায় আসা হয়নি কখনো। বৈঠকখানায় ঢুকেই একখানা বড় অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। পেন্টিংয়ের বিষয়বস্তু ছিল চারধারে অন্ধকার, একটি তরুণী তার উঁচু হয়ে থাকা ডান হাতে সেকেলে একটা লণ্ঠন ধরে আছে। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভেতর প্রায় মিলিয়ে গিয়েছে। শুধু ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি, অপূর্ব এবং জীবন্ত সৌন্দর্যে ভরা সেই মুখ। পেইন্টিংয়ের এক পাশে খানিকটা স্পষ্ট ও খানিকটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এক মূর্তি, একটি যুবকের, এবং তার চোখে মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর বিস্ময় ও দারুণ আতঙ্ক। সুন্দরীর লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে যা মানুষের বুকের রক্ত হিম করে দেয়। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি দেখাতে চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিত নেই। তন্ময় হয়ে সেই ছবিখানা দেখছিলাম। হিমাংশু, এরকম রহস্যময় ছবি তুমি বোধহয় আগে কখনো দেখোনি। না, ছবিতে পেইন্টার কি দেখাতে চায় বলতো? মনে তো হচ্ছে এটা কোনো কাল্পনিক ছবি নয়। ছবিতে যে দৃশ্য রয়েছে, এই পৃথিবীর ওপর একদিন সত্যি সত্যি তা ঘটে গিয়েছে। তোমার অনুমান মিথ্যা নয় হিমাংশু। ছবিখানা আঁকা হয়েছে একটা সত্য ঘটনাকে অবলম্বন করে। তাই নাকি? তা শুনি কি সেই ঘটনা? ভয়ঙ্কর। এই ছবিতে ফুটেছে একটি বিয়োগান্তক নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা, আর ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন সেন। তা ওরা কারা? লীলার কাকার নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালে একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তারই কৃতি ছাত্র। এই ছবিখানা দেখলেই তার কলা নৈপুণ্যের পরিচয় পাবে, কারণ এই ছবিখানা তারই আঁকা। এরা কেউই আজ বেঁচে নেই। হ্যাঁ, বুঝলাম। তা গল্পটা কি শুনি?
আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমাকে বলেছিলেন অনেক দিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসতেন, তাই মারা যাওয়ার সময় ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিলেন। কিন্তু গল্পটা কি? একটু ধৈর্য ধরো, এমন রোদুজ্জ্বল সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক গল্প জমে নীরব রাতের অন্ধকারে। এই তো বললে ভয়ঙ্কর গল্প, এখন আবার বলছো অলৌকিক। হ্যাঁ, সেটা শুনলেই বুঝবে। সেদিনের সন্ধেটা ছিল বাস্তবিক অর্থেই গল্প শোনার পক্ষে রীতিমতো যথাযথ। সন্ধ্যের আগেই ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার উদ্দাম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে থেকে ফুটে উঠেছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবী ঢাকা অন্ধকারের ঘেরাটোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীকে আলো করে নেমে আসছে বিদ্যুতের তীব্র রেখা, এবং ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত জলের ঢেউ। একটা সেকেলে গোল মার্বেল টেবিলের ওপর টিমটিম করে জ্বলছে হ্যারিকেন ল্যাম্প। তার আলো বারান্দার অন্ধকারকে উদ্ভাসিত করে তুলেছে। স্পষ্ট করে কিছু দেখা যায় না, তবে অস্পষ্টতার মধ্যেও পাওয়া যাচ্ছে বেশ একটা রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুজনে দুখানা পুরনো ইজি চেয়ারের ওপর চুপ করে বসে আছি। কোথাও কোনো মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ নেই। আমরা বেশ উপভোগ করছিলাম এই বৃষ্টিধারায় ধুয়ে যাওয়া নির্জনতা। মনে হয় বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেওয়ার জন্যই হঠাৎ একটা বাদুড় ভেতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দু ডানা দিয়ে ঝটফট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। আমি বললাম, লেখকরা অলৌকিক গল্প বলার সময় প্রায় বাদুড়ের উল্লেখ করে থাকেন। তা তোমারও গল্পে বাদুড় আছে নাকি? না। তাহলে সেই ভুল সংশোধনের জন্যই বাদুড় বাবাজি নিজেই এসে হাজির হয়েছেন আর কি। তাই রসিক বাদুড়টিকে ধন্যবাদ জানিয়ে আমাদের গল্পটা এখন শুরু করো তো। অনেক হলো, বলো এবার শুনি। আজ থেকে অন্তত প্রায় 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব একরকম ছিল না বললেও চলে। কিন্তু মানুষের আত্মসম্মানবোধ অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের কিছু কিছু স্থায়ী চিহ্ন রেখে যেতে চায়, এবং বিত্তশালীদের ভেতরেই এই স্বভাবের প্রকাশ পাওয়া যায় বেশি। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসতবাড়ির ভেতরে গেলেই দেখা যাবে দেওয়ালের চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় পেন্টিংয়ের পর পেন্টিং। অধিকাংশই হচ্ছে অয়েল পেন্টিং এবং পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী এবং নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজেদের নশ্বর চেহারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাবার চেষ্টা করে, কিন্তু সেখানে ছিল কেবল অয়েল পেন্টিংয়ের চল। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলোকে অবিনশ্বর করার জন্য বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সেকালের গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছা থাকলেও সেটাকে প্রশ্রয় দিতে পারত না, কারণ অয়েল পেন্টিং করতে যত টাকা দরকার হতো তত টাকা থাকতো না তাদের সঞ্চয়ে। চন্দ্রবাবু সেকালের একজন বিখ্যাত মূর্তি চিত্রকর ছিলেন। শিল্পী গোষ্ঠীতে তাঁর ওস্তাদ নামে খ্যাতি ছিল, এবং ধনী সমাজে তার ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করার প্রত্যাশায় সেকালে অনেক রাজা মহারাজা তার আশ্রয় গ্রহণ করতেন সাগ্রহে। চন্দ্রবাবুর ছাত্রও ছিল কয়েকজন। অবসর সময় তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দ ছিল যাকে বলে অনাথ। তার বাড়িঘর আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের ছবি আঁকার পটুতা ও মিষ্ট প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন বাড়ির ছেলের মতো, এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দের মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার,
নিজের ছবি আঁকার শখ নিয়েই সবসময় এমন মত্ত থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তার স্মরণ পথে মনুষ্য সমাজে বিবাহ বলে কোনো রীতিনীতির অস্তিত্ব আছে তা প্রকট হয়নি। তার পরলোকগত ছোট ভাইয়ের একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কাজকর্ম সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরের যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের ওপরে। এই দুজনের হাতে সমস্ত ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে কলাকুশলীর কাজ করতেন। কলকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগতো না, অথচ তাঁর পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। হিমাংশু, মনে করে দেখো, এ হচ্ছে 70 বছর আগেকার কথা। তখন এই কলকাতা শহরেও ছিল না ইলেকট্রিক, মোটর, বাস, অন্যান্য আধুনিক যুগের লক্ষণ। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো এবং অনেক রাস্তার দুধারে থাকতো নালা বা খোলা ড্রেন। খোলার ঘর এবং বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বা বড় মাঠ প্রায় খুঁজেই পাবে না, কিন্তু তখনকার দিনে কলকাতার বহু স্থানেই এত মাঠ, ময়দান ও ছোটখাটো জঙ্গলের মতো জায়গা ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লীগ্রামের আংশিক ছবি। সে সময় শহরের অবস্থাই যখন এরকম ছিল, তখন শহরতলির অবস্থা যে পল্লীগ্রামের মতোই ছিল এটুকু নিশ্চয়ই আন্দাজ করা তোমার পক্ষে কঠিন হবে না। তখন টালিগঞ্জ প্রভৃতি জায়গায় গেলে মনে হতো জঙ্গল এসেছে। এমন এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসত বাড়ি, এবং তার চিত্রশালা ছিল সেখান থেকে খানিকটা দূরে, কলকাতার প্রান্ত সীমায়। আসল গল্প শুরু করার আগে এখানে আরেকটি কথা বলে রাখি। এই ঘটনার সময় লীলার বয়স হয়েছিল 16 থেকে 17। তখনকার দিনে এত বয়সের কুমারী মেয়ের সংখ্যা ছিল খুবই অল্প, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিস্টান না হলেও তিনি বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিকমতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী। শরীরের রং, দেহের গড়ন, মুখ, চোখ এমনই ধাঁচের ছিল যে খুঁজলেও তার জোড়া খুঁজে পাওয়া যেত না। তার উপরে লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, অতি নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে আনন্দ আকৃষ্ট হবে এ তো খুবই সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় এটুকু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনই নিজের মুখে নিজের মনের কথা প্রকাশ করেনি। আনন্দ আর লীলা ছিল এক জাতেরই লোক। তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহের প্রসঙ্গ ওঠাও অসম্ভব, এই সত্যটা আনন্দের অজানা ছিল না। সে ছিল অনাথ, পরের আশ্রয়ে তার বাস। সে লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয় প্রচণ্ড রেগে উঠবেন, নয়তো হেসেই উড়িয়ে দেবেন এমন অদ্ভুত প্রস্তাব। অতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি লীলার উপযুক্ত তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দ। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যেই স্বাধীনভাবেই সে চিত্র ব্যবসায় অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি নামডাক হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবু নিশ্চয়ই আপত্তি করবেন না। আনন্দ দিনের পর দিন গুনছিল সেই আশাতেই। তখন সন্ধ্যা হয়। অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে আনন্দ একাই কাজ করছে। একখানা বড় ঘর দোতলার ওপরে। এখানে সেখানে দেওয়ালে ওপরে রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার খুব একটা ব্যবহার করতেন না। জলীয় রং যারা ব্যবহার করত, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হওয়ার জন্য আনন্দমোহন প্রায় দিনরাত পরিশ্রম করত। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে যাবার পরও সে অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে কাজে নিযুক্ত হয়ে থাকত। কোনো এক খামখেয়ালি ক্রেতার ফরমাসে সে একখানা অদ্ভুত ছবি আঁকছিল, নরকের দৃশ্য।
যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হচ্ছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। তাদের চেহারা যে ঠিক কিরকম হওয়া উচিত আনন্দ কিছুতেই তা ধারণায় আনতে পারছে না। বিলিতি ছবিতে ইম্প, ডেমন, ডেভিল প্রভৃতিকে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতো চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পেছনে থাকে লেজ এবং পায়ে থাকে গরু, ছাগল প্রভৃতির মতো খুর। কিন্তু যিনি ছবির ফরমাশ দিয়েছেন তিনি হচ্ছেন নাকি পরম হিন্দু, গঙ্গাজল ছাড়া আর কোনো জল পান করেন না। আনন্দ অনায়াসেই বিদেশি ইম্প, ডেমন, ডেভিলের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেসব খ্রিস্টানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয়ই ক্ষুণ্ণ হবে। আর ছবি আঁকা সম্ভব নয়। চিত্রশালার মধ্যে পুঞ্জীভূত হয়ে ওঠার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে মানুষজনের কোলাহল। তখনও তুলি হাতে আনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যমদূতদের কিরকম দেখতে? রাক্ষসের মতো নাকি ভূত প্রেতের মতো? কিন্তু রাক্ষস আর ভূত প্রেতেরই বা চেহারা কিরকম হওয়া উচিত সেটাই তো আমি জানি না। তাদেরও তো আর চোখে দেখিনি কখনো। ধুর, নিকুচি করেছে। জাহান্নামে যাক যমদূতেরা, আমি তাদেরকে আঁকতে পারবো না, হবে না আমার দ্বারা। সঙ্গে সঙ্গে তার পেছন থেকে চাপা গলায় কে যেন হেসে উঠল। চমকে উঠে আনন্দ ফিরে দেখল ঠিক তার পেছনে দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভিতরে তখন ভালো করে কিছুই দেখা যাচ্ছে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল পেঁচার ডাক। একটা মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের অসম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র তার চেহারা, উচ্চতায় প্রায় 6.5 ফুট লম্বা, মাথায় মস্ত একটা পাগড়ি। সেই পাগড়িটা এমন ভাবে পড়েছে যে মুখের অর্ধেকটা দেখাই যাচ্ছে না। পোশাকেও সাধারণ লোকের বা বাঙালির মতো মনে হচ্ছে না। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজা রাজরা। এমনকি কোটিবন্ধ থেকে ঝুলছে একখানা তরবারি পর্যন্ত। সৈনিকের মতো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তিটা। অন্ধকারটা চোখ সওয়া হলে তাকে খানিকটা দেখা যাচ্ছিল, আবার খানিকটা অন্ধকারে দেখা যাচ্ছিল না। এমন মূর্তি এখানে দেখার আশা আনন্দ করেনি। সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তিটা গম্ভীর স্বরে বলল, একটা কথা বলো তো ছোকরা, পৃথিবীতে যখন বেঁচেই আছো যমদূতদের নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলেও গলার আওয়াজ শুনলে বুক ধরফর করে ওঠে ভয়ে, কিন্তু একটা জবাব না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বলল, আগে খদ্দেরের ফরমাস। মূর্তিটা একখানা হাত রাখলো আনন্দের কাঁধের ওপরে। আনন্দের মনে হলো তার সর্বাঙ্গের উপর দিয়ে বয়ে গেল যেন একটা ঠান্ডা বাতাসের ঢেউ। সে পিছিয়ে দাঁড়ালো সভয়ে। খদ্দেরের ফরমাসেও আর কোনোদিন যমদূত দেখার চেষ্টা করো না। আনন্দ ভয়ে ভয়ে বলল, চন্দ্রবাবুর কাছে কি আপনার কোনো দরকার আছে? অনুগ্রহ করে ওই আসনে বসুন। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি তো কাজে বেরিয়ে গেছেন, ফিরতে রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ। আগামীকাল সন্ধ্যা ঠিক 8টার সময় আমি আবার তার সঙ্গে দেখা করতে আসব। সে যেন এখানে হাজির থাকে। কথাটা বলেই মূর্তিটা হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পদচালনায়। ঘরের আবহাওয়া যেন এতক্ষণ তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দর কেমন যেন কৌতূহল হলো চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় দেখার জন্যে। ওই জানালাটা সোজা নিচে আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে দাঁড়ালো। প্রায় 10 মিনিট জানালার ধারে সে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কাউকে বাইরে বেরোতে দেখা গেল না। তবে কি লোকটা এখনো বাড়ির ভেতরেই আছে? এই সম্ভাবনা মনে জাগতেই আনন্দের সমস্ত দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি ওপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে এলো, কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। তখন এই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালার দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল।
সেই রাত্রেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালো। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্রনারায়ণ? কখনো তার নাম পর্যন্ত শুনিনি। কি চান তিনি? নিশ্চয়ই আমার হাতে তার রাজ্যভার সমর্পণ করতে আসবেন না। বোধহয় তার একখানা ছবি আঁকাতে চান। বেশ, কাল যথাসময়ে মহারাজা বাহাদুরকে সসম্মানে অভ্যর্থনা করার জন্য চিত্রশালায় উপস্থিত থাকব। পরদিন সন্ধ্যাবেলা চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভেতরে পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজতে চলল। আনন্দ কই? এখনো তো কারো টিকিটিও দেখতে পাচ্ছি না। আগে তিনি ঠিক ওই 8টার সময় আসবেন বলেছেন। কি নাম বলেছিলেন? মোহনপুরের মহারাজা মহেন্দ্রনারায়ণ? আগে হ্যাঁ। আচ্ছা, দেখতে কিরকম বলো তো? দেখে তো সম্ভ্রান্ত ব্যক্তি বলেই মনে হয়। বয়স কত হবে? তা বলা শক্ত, তবে এটুকু বলতে পারি বয়সে তিনি যুবক নন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, এখনো মহারাজা বাহাদুরের দেখা নেই। আনন্দ, আমি কিন্তু 8টা বাজলেই চলে যাব, আমার অনেক কাজ আছে। এই মহারাজা বাহাদুর যদি তারপরেও আসেন, তুমি তার সঙ্গে কথাবার্তা বলে নিও। জীবনে রাজা মহারাজা দেখেছি অনেক, কোনো মহারাজের জন্যই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে রাজি নই। মহারাজাদের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি, তুমি তো জানো। ঢং ঢং করে ঘড়িতে 8টা বাজল। একতলা থেকে দোতলায় ওঠার কাঠের সিঁড়ির উপরে শোনা গেল না কারো পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্রনারায়ণের মূর্তি। মহেন্দ্রনারায়ণের মূর্তির ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্রনারায়ণ ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, আগে বসতে আজ্ঞা হোক। মহেন্দ্রনারায়ণ সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, দাঁড়িয়ে রইলেন। আপনি কি মোহনপুরের মহারাজা বাহাদুর? হ্যাঁ। আনন্দ বলেছিল আমার সঙ্গে আপনার নাকি কোনো দরকার আছে। এই প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্রনারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমার ও লোকটি কি বিশ্বস্ত? আগে হ্যাঁ, যথেষ্ট বিশ্বস্ত। পোশাকের ভেতর থেকে একটি ছোট বাক্স বার করে মহেন্দ্রনারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বলো। ও যাচাই করে আসুক এ বাক্সের ভেতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগল না। পরিচিত জহুরি। আনন্দ বলল, এই বাক্সটা একটু খুলে দেখুন। বাক্সটা খুলে দেখা গেল বাক্সের ভেতর ছিল নানা রকম রত্ন অলংকার। জহুরি আশ্চর্য হয়ে বলল, আনন্দবাবু, এ সবই তো জড়ো আর গয়না। এ গয়না কার? মোহনপুরের মহারাজার। এইরকম জড়ো আর গয়না একালেও কেউ ব্যবহার করে নাকি? আমার তো জানা ছিল না মশাই। কেন, গয়নাগুলো কি ভালো নয়? ভালো নয় বলেন কি? এমন চমৎকার গয়না আজকাল আর কেউ দেখতে পায় না মশাই। এইরকম গয়নার চলন ছিল সেই নবাবী আমলে, বুঝলেন? ও আচ্ছা, ওর দাম কত বলতে পারেন? নিশ্চয়ই পারি। জহুরি গয়নাগুলোকে নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষা করল, তারপর বলল, ভারী দামি গয়না দেখছি আনন্দবাবু। কিরকম দাম হবে? তাও 10 লক্ষ টাকার কম বলে তো মনে হয় না। কথা শুনে আনন্দর মাথা ঘুরে গেল। 10 লক্ষ টাকার ভার বহন করে এখানে এসেছি, অথচ কিছু অনুভবই করতে পারিনি। 10 লক্ষ টাকা এত হালকা, আশ্চর্য ব্যাপার মশাই। ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসার পরেই মহেন্দ্রনারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক জলসায় তোমার ভাইজিকে আমি দেখেছিলাম, তাকে আমি বিয়ে করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজার মুখের পানে তাকালেন। মহারাজ কি বললেন বুঝতে পারলেন না। অদ্ভুত প্রস্তাব।
মহারাজা অবিচলিত কণ্ঠে বললেন, তুমি কি অবাক হচ্ছ? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভেতরে জাগ্রত হয়েছে কেমন একটা অজ্ঞাত অজানা আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাওয়ার ইচ্ছা হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরেই সেই ইচ্ছা তিনি দমন করলেন। অনেক কষ্টে শেষটা তিনি বললেন, মহারাজা বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা বালিকা নয়, তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব? চন্দ্রমোহন, আমার সঙ্গে ছলনা করার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ কিছুতেই সে অমান্য করবে না। মহারাজা সামনের দিকে দুপা এগিয়ে এলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তার ভয় আরো বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজ অধীর কণ্ঠে বললেন, বলো, তোমার কি মত? কিন্তু মহারাজা, আপনার জাতি। আমার জাতি? তুমি কি জানো না রাজারা সব জাতেই বিবাহ করতে পারে? কিন্তু। আর কোনো কিন্তু নয়। শোনো, সেই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই শুনবে তার ভেতরে আছে লক্ষ লক্ষ টাকা জড়োয়া গয়না। এই গয়না লীলাই পাবে। তার উপরে আমি দেব যৌতুক স্বরূপ আরো 10 লক্ষ টাকা। এরপরেও তোমার আপত্তি আছে? মহারাজ অপলক দৃষ্টিতে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হল সেই ঝুলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছাশক্তি হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেও বেরিয়ে গেল, আমার কোনো আপত্তি নেই। এই সময় গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভেতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে আসতে পারলে না আনন্দ, তাহলে আমি কথা দিতাম না। জহুরি বলল, বাক্সের ভেতর 10 লক্ষ টাকার গয়না আছে। মহারাজা বললেন, কি চন্দ্রমোহন, শুনলে? চন্দ্রবাবু নিজের মনকে সান্ত্বনা দিতে চাইলেন। মনে মনে ভাবলেন, মহারাজা দেখতেও সুপুরুষ নন, বয়সেও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাওয়া যাবে 20 লক্ষ টাকার। আমার পক্ষে তা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহে সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। কথাগুলো চন্দ্রমোহন মনে মনে ভাবছিলেন। প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজা, আমার একটি আর্জি আছে। বলো। বিয়ের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই। কাল ঠিক সন্ধে 8টার সময় আমি তোমার বাড়ি যাব। আমার ঠিকানা জানেন? জানি। গয়নার বাক্সটা তোমার কাছেই রেখে গেলাম। কি বলে, একটা রসিদ দেই? চলে যেতে গিয়েও মহারাজ বললেন, কোনো দরকার নেই। আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। মহারাজ বেরিয়ে গেলেন। চন্দ্রবাবুর যেন মনে হল ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহ দূর করার জন্য আজও জানালার ধারে গিয়ে দাঁড়ালো। আজও মহারাজা বাহাদুরকে সদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখা গেল না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়াবহ। কিন্তু মুখে এসে কিছুই প্রকাশ করল না। আর এসব কথা নিয়ে আলোচনা করবার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝল তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবারে সেই দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রু জলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয়, হোক সে মোহনপুরের মহারানী। পরের দিন সন্ধ্যা 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহারের আয়োজন করেছিলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি ও ছানার পায়েস প্রভৃতি। লীলা নিজের হাতে সারাদিন ধরে এসব রেঁধেছে। যদিও এখনো সে জানে না যে অতিথি আসছেন তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কি। আনন্দও তার কাছে কোনো কথা বলেনি।
নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভেতরেই। বোধহয় তার মুখেও মনের ভেতরের অবস্থার ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে প্রশ্ন করছে, আনন্দবাবু, আপনার মুখ আজ এত শুকনো দেখাচ্ছে কেন? তেমন কিছু না, শরীরটা আজ খুব একটা ভালো নেই। একসময় ঘড়িতে বাজল 8টা। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজা মহেন্দ্র নারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর বুকের কাছটা ধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজার আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভেতর থেকেই। যদিও এমন চিন্তা হাস্যকর, তবু এই কথাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু বিস্মিত হলো না আনন্দ। সে এটাই আশা করেছিল। মহেন্দ্র নারায়ণ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে আধ ঘন্টার বেশি সময় নেই। তোমার ভাইয়ের মেয়ে কোথায়? দোতলায়। তবে দোতলায় চলো। মনে রেখো, কাঁটায় কাঁটায় 8:30টার সময় আমাকে এখান থেকে যেতে হবে। ভালো করে মহেন্দ্র নারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন যেন শিউরে উঠলেন। আনন্দেরও দুচোখ বিস্ফারিত হল। মহেন্দ্র নারায়ণ আজ এসেছেন পদস্থ সৈনিকের বেশে, এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি বিভৎস মুখ! মুখের রং একেবারে হলদে, তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার ওপর ও নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ। সে যেন কোন উন্মাদের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের ওপর, যেন তেলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুচে গেছে বহুকাল আগে। ঠোঁটগুলো কালো কুচকুচে, তাদের ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে দুপাশে দুটো পশুর মতো হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেক দিন আগে গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোনো দুষ্ট প্রেতাত্মা দেহের ভিতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে কিছুটা। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ, আসুন মহারাজা বাহাদুর, আমরা দোতলায় যাই। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্র নারায়ণ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতো, কিংবা যেন কোনো পুতুলবাজির পুতুলকে চালনা করছে অদৃশ্য দড়ির সাহায্যে। ওপরের ঘরে বসেছিল লীলা। মহেন্দ্র নারায়ণকে দেখে সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতো। লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে 2 হাত জোর করে প্রণাম করল। মহেন্দ্র নারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। যাচ্ছি মহারাজা বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থাটা করে যাই। খাবার? মহারাজা বাহাদুর, আপনাকে খাওয়ানোর শক্তি আমার কোথায়? সামান্য আয়োজন মাত্র। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি, লীলা এত কষ্ট করে রেঁধেছে। বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যা আর বাক্য ব্যয় না করে মহেন্দ্র নারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখন কি আদেশ বলুন? এই নাও 10 লক্ষ টাকার নোটের বান্ডিল। লীলাকে আমি সঙ্গে নিয়ে মোহনপুরে ফিরে যেতে চাই। বিয়ে না করেই? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মহারাজার রাজ্যের কথা জানি না, কিন্তু এদেশে ও নিয়ম অচল। মহেন্দ্র নারায়ণ সোজা হয়ে দাঁড়ালেন। তিনি যেন আরো 1 ফুট উঁচু হয়ে উঠলেন। উজ্জ্বল চোখে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, আমাকে তোমার দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ, নিজের কথা রাখতে তুমি বাধ্য। কাল লীলাকে আমার সঙ্গে মোহনপুরে যেতে হবে, বুঝলে? সেই দীপ্ত দৃষ্টির মধ্যে কোনো জাদু শক্তি ছিল মনে হয়। আবার চন্দ্রবাবুর মনে হলো তার সমস্ত ইচ্ছা শক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু আর তিনি যেন দাস। মাথা নত করে বললেন, যে আজ্ঞে, তাই হবে। কাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে পালকি আসবে। লীলা যেন প্রস্তুত থাকে, তার সঙ্গে আর কেউ যেতে পারবে না। এই আমার আদেশ। তুমি কথা দিয়েছ, এই আদেশ অমান্য করে নিজের বিপদ রেখে এনো না। এই কথা বলে মহেন্দ্র নারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন। চন্দ্রবাবু দাঁড়িয়ে রইলেন আচ্ছন্নের মতো।
লীলা ও আনন্দ সেই ঘরের মধ্যে এসে ঢুকল। বাবা, মহারাজের কি ভয়ঙ্কর চেহারা! চন্দ্রবাবু যেন স্বপ্নাবিষ্টের মতো বললেন, ভয়ঙ্কর চেহারা? তুমি কি লক্ষ্য করে দেখনি? মহারাজা যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি, ঠিক যেন মরা মানুষের চোখ। আমিও একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক যেমন ওঠানামা করে, মহারাজের বুক কিন্তু ওরকম ওঠানামা করে না, একেবারে স্থির ছিল, ঠিক যেন মরা মানুষের বুক। তোমরা ভুল দেখেছ। মরা মানুষ কখনো চলাফেরা করে, কথা বলে? সে কথা সত্যি, কিন্তু আমি যদি একটা আস্ত রাজ্য পাই তাহলেও তোমার মহারাজা বাহাদুরকে দেখতে একদম রাজি হব না। আমি বললেও রাজি হবে না? লীলা আদর করে দুহাতে তার গলা জড়িয়ে ধরে বলল, তুমি বললে সব পারি। তাই? হ্যাঁ জ্যাঠামশাই। তাহলে শুনে রাখ, এই মহারাজা বাহাদুরের সঙ্গেই তোর বিয়ে হবে, আমি কথা দিয়েছি। লীলা দারুণ বিস্ময়ে চমকে উঠল। কাল সকাল 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাওয়ার জন্য মহারাজের লোকজন আসবে, সঙ্গে আমরা কেউ থাকবো না, তোর বিয়ে হবে মোহনপুরেই। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করলো এই কথাগুলো উচ্চারণ করতে। লীলা চেয়ে রইল বিস্ফারিত চোখে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজা বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে দিয়ে গেছেন। লীলা কিছুই বলল না, কেবল মাথা নত করে দাঁড়িয়ে রইল। লীলা মোহনপুরে চলে গেছে। তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিছুই ভালো লাগে না। একজন অজানা, শুধুই অজানা নয়, বয়স্ক এবং ভয়াবহ রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি কিছুতেই। না জানি তিনি লীলার চোখে কতটা হীন হয়ে পড়েছেন, কিন্তু লীলা তো কিছুই জানে না। তার কোনো উপায় ছিল না। মহেন্দ্র নারায়ণ নিশ্চয়ই মায়াবী। তিনি যখনই এসেছেন কি জানি কি মন্ত্রগুণে তাকে বশ করে ফেলেছেন। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন নিজের সমস্ত নিজস্বতা। তার হাতে লীলাকে তিনি তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাত সারেই। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তার কাছে স্বীকার করতে হবে। আনন্দরও যে মন খারাপ হয়ে আছে সে কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর ঘরেও সে খুব অল্পক্ষণই থাকে। চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময়ই সে কাজকর্মের মধ্যে ডুবে থেকে ভোলার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ শেষ করে ফেলে একদিনে। প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার বড় ভালো বুঝছি না। কেন? যাওয়ার সময় লীলা বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু 1 মাসে তার একখানা চিঠিও এলো না। হয়তো অসুখ বিসুখ করেছে। আমারও সেই মনে হচ্ছে। এখন কি করা উচিত বল দেখে? আপনি নিজেই একবার মোহনপুরে যান না। মহারাজা যদি অসন্তুষ্ট হন? কেন অসন্তুষ্ট হবেন কেন? আমি গরিব, তুচ্ছ চিত্রশিল্পী। সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার সম্মানে বাঁধে। তবু আমার মনে হয় আপনার একবার যাওয়া উচিত। হ্যাঁ, এ কথাও ঠিক। লীলার প্রতিও তো আমার কর্তব্য আছে। বেশ আনন্দ, কালকেই তাহলে আমি মোহনপুরে যাত্রা করব। কলকাতা থেকে মোহনপুর প্রায় 200 মাইল। মোহনপুর প্রায় একটি ছোটখাটো শহর। প্রধান রাজপথটা মাঝারি আকারের, সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, শুনুন, মহারাজা বাহাদুরের সঙ্গে দেখা হবে? ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করুন। তিনি কোথায়? ওই তো এদিকেই আসছেন। একটি প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছিলেন। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। মশাইয়ের কি চাই? একবার মহারাজা বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি আসছেন কোত্থেকে? কলকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? হ্যাঁ, কিছু কিছু চিনি। কি সূত্রে তার সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু ভেবেছিলেন মহারাজার সঙ্গে তাঁর আসল সম্পর্কের কথা বাইরের কাউকে বলবেন না,
কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতে হলো, মহারাজা বাহাদুরের সঙ্গে আমার ভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে। ম্যানেজার চমকে উঠে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। অসম্ভব। কেন অসম্ভব? কেন? আমার চেহারা স্বাস্থ্যবান নয় বলে আমার ভাইয়ের মেয়েও কি মহারাজের অযোগ্য? আরে না মশাই, না, তা নয়। আমি সেজন্য অসম্ভব বলছি না। তাহলে? আসলে আমাদের মহারাজ এখনো বিয়ে করেননি তো। এত বয়সেও তার বিয়ে হয়নি, আমাকে কি এই কথা বিশ্বাস করতে হবে? কি বলছেন মশাই? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই সবে 23-এ পা দিয়েছেন। আপনাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ? হ্যাঁ, আমাদের মহারাজার তো এই নাম। তবে কি তিনি কলকাতায় গিয়ে নাম হারিয়েছিলেন? কলকাতায়? কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? মাসখানেক আগে। মশাই কোন জোচ্চরের পাল্লায় পড়েছেন? আমাদের মহারাজা তো সবে গেল হপ্তায় বিলেত থেকে ফিরেছেন। বিলাতে তিনি 4 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞাসা করলেন, এখানে মহারাজা মহেন্দ্র নারায়ণ বলে কেউ নেই? একালে নেই, সেকালে ছিলেন। মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। তিনি মারা গেছেন এই ধরুন 60 বছর তো হয়েছে। চন্দ্রবাবু সেইখানে দাঁড়িয়ে রইলেন মন্ত্র আচ্ছন্ন স্তম্ভিতের মতো। তারপর তার মাথার ভেতর দিয়ে খেলে গেল আর এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, আচ্ছা, মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে? আপনি সন্দেহ দূর করতে চান? বেশ, আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা, রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ, দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরনো মূর্তি চিত্র। একদিকে আঙুল দেখিয়ে ম্যানেজার বললেন, ওই যে দেখুন, হ্যাঁ, মহারাজা মহেন্দ্র নারায়ণের ছবি। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে। তার দেহ নাকি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এসব কথা চন্দ্রবাবুর কানে ঢুকছিল না। প্রায় বাহ্য জ্ঞানহীন হয়ে তিনি ছবিতে আঁকা মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক চোখে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ। তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ, আর এই মুখ হচ্ছে জীবন্ত মানুষের। আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, মশাই, সাড়া দিচ্ছেন না কেন? হ্যাঁ, এখন আপনার সন্দেহ মিটল তো? কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তিই আমার বাড়িতে গিয়েছিল। পাগলের মতো প্রলাপ বকবেন না তো। কবে মোরে ভূত হয়ে গেছে তাকে নাকি উনি দেখেছেন। পাগল এখনো হয়নি, এবারে হব। এবার পাগল হব। বলতে বলতে তিনি অবশ হয়ে বসে পড়লেন ঘরের মেঝেতে। রাত 9টার সময় চন্দ্রবাবু শেষ আহার করতেন। সেদিনও আনন্দের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলকাতায় ফিরেছেন। তার মুখ থেকে সব শুনেছে আনন্দ। দুজনেরই মনের অবস্থা ভালো নয়, কথা নেই কারো মুখেই। হঠাৎ সজোরে দরজায় ধাক্কা পড়ল। তারপর হলো দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, ওহ, বেয়ারা কেন দরজা খুলে দিলে? এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? হঠাৎই ছুটে ঘরের ভেতরে এসে ঢুকল লীলা। কিন্তু এই কি মূর্তি, এই কি বেশ! এলোমেলো ছড়ানো চুল, যেন জল তেলের সঙ্গে বহুকালের সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো ভিতরে বসে গেছে এবং থরথর করে কাঁপছে সারা গা। ধুলো কাদা মাখা, পরনে কাপড়ের পাড় নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেই কাপড়খানা হচ্ছে সেই কাপড় যেটা পরে সে গিয়েছিল মোহনপুরে।
মাটির উপরে ধপাস করে বসে পড়ল লীলা, চেঁচিয়ে উঠল, জল জল, নইলে নইলে এখনই বুকটা ফেটে যাবে আমার। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢক ঢক করে 3 গ্লাস জল খেয়ে ফেলল, যেন কোনো নির্জল মরুযাত্রীর তৃষ্ণা নিবারণ হলো। আবার সে চেঁচিয়ে উঠল, দয়া করে খেতে দাও, কেউ খেতে দাও আমাকে, আমি তো নইলে মরে যাব। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখন তার দিকে ঠেলে দিলেন। সে দুহাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেলল, কিন্তু মিটল না তার প্রবল ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দের খাবারের পাত্রগুলো টেনে নিয়ে আবার দুহাতে খেতে আরম্ভ করল। এ যেন তার অনন্ত উপোসের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধ এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন, আর তার সাথে আনন্দ। খাওয়া শেষ করেই লীলা ভীত স্বরে বলে উঠল, সব কথা পরে হবে, যদি আমাকে বাঁচাতে চাও শিগগিরই একজন ভালো ওঝা ডেকে আনো। একটু দেরি করো না, একটু না, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি। আনন্দ ওঝা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত ওঝার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বলল, জ্যাঠামশাই, তোমার দুটি পায়ে পড়ি, এ ঘরে আমাকে একলা ফেলে যেও না, যেও না আমাকে একলা ফেলে। যাব না মা, আমি যাব না, আমি তোর কাছেই থাকবো, তোর কাছেই থাকবো। হ্যাঁ, আমার কাছেই থাকো, একলা হলে আবার আমি মরবো। মারে, তোর কোনো কথার মানে বুঝতে পারছি না। আগেই বলেছি, এ ঘরের মাঝে একটা দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখা যায় তার ভেতরটা। সেই দিকে তাকিয়ে আঁতকে উঠল লীলা। অতি আর্তস্বরে আবার চিৎকার করে উঠল, বাঁচাও আমাকে, ও এসে গেছে, ও এসে গেছে, ও এসেছে। কে এসেছে রে? সে 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 তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু না সে আছে। জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, তুমি কি পচা মরার দুর্গন্ধ পাচ্ছ না? কই, পাচ্ছি না তো। আমি পাচ্ছি, পাচ্ছি। সে আমাকে ঠকাতে পারবে না, না না না। তুই কার কথা বলছিস? সে আমাকে আবার নিয়ে যেতে এসেছে, সে এসেছে। কোথায় সে? আঙুল দিয়ে পাশের ঘর দেখিয়ে কাঁদো কাঁদো গলায় লীলা বলল, ওই যে, ওই যে ওইখানে, ও ওই যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি, ওই তো। পাশের ঘরের দিকে কৌতূহলী চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে দীর্ঘ ছায়ার মতো কি একটা দেখা যাচ্ছে বলেই তো বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তার চোখের ভ্রম। ওপর থেকে উজ্জ্বল আলোর রশ্মি ঝুলছে, ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, খালি ঘর। তুই ভুল দেখছিস লীলা, তুই ভুল দেখছিস, ওই ঘরে তো কেউ নেই। দুই বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বলল, আছে আছে, হ্যাঁ ও আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যদি একবার এখান থেকে চলে যাও না, ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যেও না, যেও না। এমন সময় ওঝাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। ওঝা ভেতরে এসেই বলল, এই ঘরে আমি দুষ্ট আত্মাকে অনুভব করছি, কোনো সন্দেহ নেই। পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে এই পিশাচ ঢুকে পৃথিবীর ওপর অত্যাচার করে বেড়াচ্ছে। ভয়ঙ্কর পিশাচ। আমাকে আগে এই ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভীত ও সন্দেহের দৃষ্টিতে পাশের ঘরে দাঁড়িয়ে চারদিকে ফিরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু সন্দেহ করবার মতো কোনো কিছুই দেখতে পেল না। অথচ এইটুকু অনুভব করতে পারল, ঘরের ভেতরে সে এবং ওঝা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানক কিছুর অস্তিত্ব আছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতিয়ে পড়েছিল, কিন্তু সেই অবস্থাতেই ওঝার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ।
লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এবারে সেই দু চোখ দেওয়ালের একটা জায়গায় স্থির হয়ে গেল। ওঝা মাটির উপরে বসে মন্ত্র উচ্চারণ করতে উদ্যত হলো এবং ঠিক সেই মুহূর্তেই ঘরের ভেতরে এসে ঢুকলো একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে ঝোলানো আলোটা বন্ধ হয়ে গেল। ওঝা চিৎকার করে বলল, আলো আনো, শিগগিরই একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক জ্বলন্ত চোখ, সর্বনাশের সম্ভাবনায় এক্ষুনি, শিগগিরই আলো আনো। চন্দ্রবাবু আত্মহারার মতো এক লাফে দাঁড়িয়ে উঠে টেবিলের ওপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বলল, জ্যাঠামশাই যাবেন না, যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না, জ্যাঠামশাই যাবেন না। আমি তোর সামনেই আছি মা, আমি তো তোর সামনেই আছি। আলোটা ও ঘরে রেখে আবার তোর পাশে এসে বসবো। কথাটা বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের উপরে বসিয়ে দিয়েই আবার এই ঘরে ফিরে আসবেন। এমন সময় আচমকা মাঝের দরজা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তে লীলার কণ্ঠে জাগলো আকাশ বিদীর্ণ করা চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতো মাঝে দরজার উপরে ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ ওঝাও যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার ভয়ঙ্কর চিৎকার ও ব্যাকুল কান্না আরো বেড়ে উঠল, কিন্তু তিনজনের প্রয়োগ করা শক্তিতেও দরজার পাল্লা দুটোকে এক চুলো ফাঁক করতে পারা গেল না। তারপরেই একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ওই ঘরের বারান্দার দিকের একটা দরজা খোলার শব্দ হলো এবং তারপরেই অকস্মাৎ খুলে গেল মাঝের ঘরের বন্ধ দরজাটা। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাওয়ার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন প্রতিপদে চাঁদ উঠেছিল, তারই জ্যোৎস্নায় চারিদিক ধপধপ করে ভেসে যাচ্ছিল। বারান্দার নিচেই একটা ছোট্ট রাস্তা, তারপরেই একটা পুকুর এবং তার ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনের পুকুরের খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ দিয়ে অতলে তলিয়ে গেছে। তারপর কেটে গেছে 12 বছর, অর্থাৎ 1 যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে 1 যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখো না, ধরতে গেলে 12 বছরের মধ্যে এই সমস্ত পৃথিবীতে রক্তসাগরের ঢেউ খেলার জন্য ধূমকেতুর মতো হিটলারের আবির্ভাব ও অন্তর্ধান। 12 বছর পরে লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমনভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকগত, নিজের সম্পত্তি তিনি দান করে গেছেন আনন্দকেই, এবং আনন্দও এখন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে, এমন সময় একটি ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। কি ব্যাপার? আগন্তুক বললেন, নমস্কার, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্র নারায়ণের বর্তমান ম্যানেজার। মোহনপুর? স্মৃতিবীণার একটি পুরনো তার নতুন করে বেজে উঠল অনেকদিন পরে। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞাসা করল, আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুরের একখানা অয়েল পেন্টিং আঁকবার জন্য আপনি যদি মোহনপুর যেতে পারেন তাহলে খুব ভালো হয়। পারিশ্রমিক যা চাইবেন পাবেন। আনন্দ সম্মতি জানালো। তা কবে যেতে পারবেন? আগামী রবিবার। যথাসময়ে আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হল। বৈঠকখানায় বসেছিলেন রাজা বাহাদুর, অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড অয়েল পেন্টিংটার ওপর। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত চোখে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকে দেখেই নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মনে হচ্ছে আমার প্রপিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন। কেন বলুন তো? আনন্দ তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাড়ির দিকে ফিরে আসছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখার কিছুই নেই। তখন চাঁদ উঠেছিল, খণ্ড চাঁদ। অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজরে আসে না সবকিছু।
তার উপরে আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের দুধারে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ সৃষ্টি করেছে চোখ অন্ধ করা কালো গভীর অন্ধকার। কিছুটা দূরে দেখা যাচ্ছে একটা আলো। খানিক এগিয়ে আনন্দ দেখল আলো হাতে করে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরো এগিয়ে বুঝল মূর্তিটা স্ত্রীলোকের। কাছে এসে দেখল লীলার মূর্তি। নিজের চোখকে আনন্দ বিশ্বাস করতে পারল না, হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, দু চোখ বিস্ফারিত। লীলা নীরবে হাসল, অতি মৃদু করুণ সেই হাসি। লীলা? ঠোঁটের ওপর তর্জনী রেখে লীলা কথা বলতে নিষেধ করল আনন্দকে। ইশারা করে আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে বলল। তারপর সে এগিয়ে গেল। লীলার পেছনে পেছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করল আজও সে পড়ে আছে সেই কাপড়খানাই যা পরে যাত্রা করেছিল মোহনপুরের উদ্দেশ্যে। এত নিস্তব্ধ যে একটা ঝিঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতার শব্দও হচ্ছে না। পৃথিবী যেন মরে গেছে। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলের কোনো শব্দ শোনা যাচ্ছে না। মরা চাঁদের আলো, বাতাসেরও দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভিতরে গিয়ে ঢুকল। মস্ত একখানা ঘর, তারই মধ্যে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে একটা প্রকাণ্ড পালঙ্ক, চারধার তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পায়ে এগিয়ে লীলা মশারির কাপড়টা টেনে তুলল, আর তার সঙ্গে সঙ্গে আনন্দর চোখের সামনে ভেসে উঠল খাটের উপর একেবারে সোজা হয়ে বসে আছে মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের ভয়ঙ্কর বিভৎস মূর্তি। বিকট চিৎকার করে আনন্দ অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার জ্ঞান ফেরেনি। তার সঙ্গে পড়েছিল একটা সেকেলে লণ্ঠন। এতক্ষণ আপনি শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী একখানি ছবি, অনলি অন রেডিও মিলন 90.4 FM। লেখকের বিখ্যাত সৃষ্টি মোহনপুরের শ্মশানের প্রথম পর্ব এটি। Do like, share and subscribe our YouTube channel for more audio stories. শঙ্কর এবং চন্দ্রমোহনের চরিত্রে দীপক, লীলার ভূমিকায় রীতি, মহারাজা মহেন্দ্র নারায়ণের চরিত্রে সঞ্জয়, প্রথম ম্যানেজার এবং সিপাহীর চরিত্রে অপূর্ব, হিমাংশু, আনন্দমোহন এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।